আর এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, তার ব্যাক সাইডের ভিউ। রাস্তা এখানে দেখতে পাচ্ছ ধামাকা লেভেলের হরিনাম চলছে, মাত্রই সবার কপালে তিলক দিয়ে দিচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণে জলদার ভেঙেছে। হেই গাইজ, আজকে 24শে আগস্ট 2024 শনিবার। আমি আমার কয়েকজন বন্ধু বিল্টু, মুন্না, মধু এই চারজন মিলে যাচ্ছি মায়াপুর। সাথে আমাদের গ্রামের একজন ভাই আছে যার নাম হচ্ছে রাকেশ, সে যাচ্ছে নিজের কাজে হুগলি পর্যন্ত আমাদের সাথে। প্রথমে আমরা বাস ধরে নিলাম আমাদের গ্রামের মাথায় শিবধানে, যাচ্ছি বাঁকুড়া। বেলা 10টার দিকে আমরা বাড়ির থেকে বার হয়েছিলাম, এখন বাজে বেলা 11:30। আমরা আছি এখন বাঁকুড়ার তামলি বাঁধে। এখান থেকে টোটো করে চলেছি বাঁকুড়া স্টেশনে পৌঁছেই আমরা ট্রেনের টিকিট কাটিয়ে নিলাম। 1:20 আমাদের ট্রেন আছে, যে ট্রেনে করে আমরা প্রথমে মশাগ্রাম যাব। মশাগ্রাম থেকে তারপরে ট্রেন চেঞ্জ করে গুড়াপ যাব। গুড়াপে আজকে রাত্রে আমরা কাটাবো আমাদের বন্ধু অমিতের কাছে, সে সেখানে কাজ করে তার রুমে। তারপর সেখান থেকে আমরা আমাদের মায়াপুর জার্নি কন্টিনিউ করব। তো দুপুরে খাওয়া দাওয়া সারিয়ে আমরা প্ল্যাটফর্মের দিকে চলেছি। আমাদের ট্রেনের টাইম হয়ে এসেছে। ট্রেনে খুব বেশি ভিড় নেই দেখা যাচ্ছে, তবে সিটের কোনো গ্যারেন্টি নেই এবং আলটিমেটলি আমরা কেউই সিট পাইলাম নাই। সিট পায় না বলে বিল্টু দেখতে পাচ্ছ টেনশন করছে, জাস্ট এ জোক। কিছুক্ষণ পরে তবে আমি একটা সিট পাইলাম এবং কয়েকজনের সাথে গল্প করতে করতে জার্নিটা এনজয় করতে লাগলাম। আমরা মশাগ্রাম পৌঁছিলাম প্রায় বিকাল 5টার দিকে। তারপর সেখানে কিছুক্ষণ আমরা ওয়েট করলাম আমাদের নেক্সট ট্রেন, যেটাতে করে আমরা গুড়াপ যাব। তারই মাঝে কিছু ইয়ার্কি ঠাট্টা এখানে বন্ধুদের সাথে দেখতে পাচ্ছ। তো আমাদের গুড়াপের ট্রেন চলে এসেছে। তো ফাইনালি আমরা আজকের মতন আমাদের জার্নি এখানেই কমপ্লিট করছি। গুড়াপ পৌঁছে গেছি। এইখানে আজকে রাত্রে আমরা কাটাবো। সন্ধ্যা হয়ে এসেছে আর এখানে স্টেশনের বাইরে গাছগুলোতে পাখিরা বড় সুন্দর কিচিরমিচির করছে। রাতের খাওয়া দাওয়ার জন্য আমরা বিরিয়ানি আর তার সাথে সাথে রুটি আর চিকেন নিয়ে নিলাম। বাকিরা বিরিয়ানি খাবে, আমি খাবো রুটি আর চিকেন কষা। আর এই হচ্ছে অমিত, যার রুমে আজকে আমরা থাকছি। আমাদের সাথে কালকে মায়াপুর জার্নিতে জয়েন করবে। রাতের খাওয়া দাওয়া করে গল্প সল্প করতে করতে ঘুমাই দিলাম। তারপর সকাল সকাল বের হয়ে গেলাম। প্রথমে যাব আমরা গুড়াপ স্টেশন, সেখান থেকে হাওড়া ট্রেন ধরব। কচুরি আর মিষ্টি খাই সকালের নাস্তা সারিয়ে নিলাম। তারপর টিকিট কেটে নিলাম হাওড়ার। হাওড়া পৌঁছে সেখান থেকে আমরা বাস ধরে নিব। তারপর যাব শিয়ালদা, সেখানে আমাদের আরেক বন্ধু আশিস জয়েন করবে আমাদের সাথে জার্নিতে। সে কলকাতাতেই কাজ করে। যে 6 জন আমরা যাচ্ছি মায়াপুর জার্নিতে, 6 জনেরই একই গ্রামে বাড়ি এবং 6 জনেই আমরা ক্লাসমেট আছি। আশিস যে আমাদের সাথে শিয়ালদাতে জয়েন করবে, সে অলরেডি 3বার মায়াপুর ঘুরে চলে এসেছে। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। আমাদের ট্রেন চলে এসেছে। হাওড়া স্টেশন থেকে বের হয়ে আমরা চলে গেলাম বাস টার্মিনালের দিকে এবং সেখান থেকে শিয়ালদার বাস ধরে নিলাম।
ফাইনালি আমরা শিয়ালদাতে এসে পৌঁছিলাম। এইখান থেকে আমরা সোজা কৃষ্ণনগরের ট্রেন ধরব। এখন বাজে প্রায় 11:30। কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আছে। আর এই হচ্ছে আশিস, যে আমাদের সাথে এইখানে জয়েন করলো জার্নিতে। আমাদের ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে। হালকা করে টিফিন করার জন্যে কিছু কলা পাকা নিয়ে নিলাম। 12টা নাগাদ আমরা ট্রেনে চাপলাম। তারপর ইটা ওটা হালকা ফুলকা খায়ে খায়ে মজা করতে করতে গোটা রাস্তাটা এগোয়ে চললাম। এখন বাজে প্রায় 3:30। আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেলাম। এখান থেকে টোটো বা অটো কিছু একটা ধরে আমরা যাব নদীঘাট, যেখান থেকে নৌকায় করে নদী পার হয়ে আমরা মায়াপুর ঘাটে পৌঁছব। 40 টাকা। টোটোতে পার হেড 40 টাকা করে নিব বলল। আমরা টোটো না করে এগোয়ে গেলাম অটো স্ট্যান্ডের দিকে। সেখানে এক একজনের কাছে 30 টাকা করে নিব বললো নদীঘাট যাওয়ার জন্যে। তো আমরা ঠিক করলাম অটোতে করেই যাব। রাস্তার ধারে সুন্দর সুন্দর গাছ দেখতে দেখতে আমরা এগোয়ে গেলাম নদীঘাটের দিকে। নদীঘাটের কাছাকাছি পৌঁছে আমরা এখন একটা গলির রাস্তা ধরে এগোয়ে চলেছি সেই ঘাটের দিকে, যেখান থেকে আমরা নৌকায় চেপে মায়াপুরের ঘাটে পৌঁছিব। এখানে 2 রকমের যাত্রী আছে, এক হচ্ছে যারা মায়াপুর দিক থেকে ফিরছে, আর এক হচ্ছে যারা মায়াপুর দিকে যাচ্ছে। এই ঘাটটার নাম হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখান থেকে টিকিট কেটে আমাদেরকে নৌকায় চাপতে হবে। 3 টাকা করে টিকিট। তো টিকিট কেটে আমরা নৌকায় চাপার জন্য এগোয়ে গেলাম। একটা নৌকা দাঁড়ায় আছে যেটা এখনই ছাড়িবে, সেটাতে আমরা চাপে গেলাম। নৌকাটাতে ভিড় ভালোই হয়েছে এবং যে কয়েকটা নৌকাকে পারাপার হইতে দেখছি প্রত্যেকটাতে একই রকমের ভিড়। হাজার হাজার লোক এই নৌকা করে নদী পারাপার হচ্ছে। মায়াপুরের কাছে এই জায়গাতেই গঙ্গা আর জলঙ্গি নদী একসাথে মিশে গেছে। তো ফাইনালি আমরা মায়াপুরের ঘাটে পৌঁছে গেছি। আস্তে আস্তে সাবধানে সবাই। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আমরা নদী পারাপার হয়ে গেলাম। টিকিট কাটিয়ে লোক নৌকায় চাপছে কিনা সেটা চেক করার জন্য এখানে লোক আছে। আমরা টিকিট চেক করায় নিয়ে মায়াপুরের ভিতরে প্রবেশ করে গেলাম। মায়াপুরে পৌঁছে আমরা সবার প্রথমে চলে গেলাম একটা স্নানের ঘাটে। এইখান থেকে নবদ্বীপ নৌকাতে করে মাত্র 2 মিনিটের মধ্যেই পৌঁছানো যায়। এখানে গঙ্গার জল বইছে এবং অনেক মানুষ স্নান করছে। গঙ্গা অর্থাৎ ভাগীরথী আর জলঙ্গির মিলনস্থলটা এই ঘাটের থেকে একটু বেটারভাবে দেখতে পেলাম। তারপর স্নানও করে নিলাম। অনেক বছর পর গঙ্গাতে স্নান করা হচ্ছে। স্নান হয়ে গেল, আমি আর আশিস দুজনে স্নান করলাম, বাকিরা রুম খুঁজে তারপরে স্নান করবে। তো আমাদের রুম আগের থেকে বুক করা নাই। কালকে জন্মাষ্টমী, কেমন রুম পাবো কোনো ঠিক নাই। এখন আমরা একটা মঠের ভিতরে ঢুকেছি রুমের জন্যে। এখানে আশিস আগে থাকি গেছে 200 টাকা ভাড়াতে একটা রুমে, 2 জন মিলে ছিল। সেখানে এখন 6 জন মিলে থাকা যাবে। রুমটা অবশ্যই বেটার হবে, কিন্তু 1000 টাকা লাগবে। তো সেটা আমাদের পছন্দ হলো নেই। আমরা এখন অন্য রুমের সন্ধানে এবং সস্তায় যেটা হবে তার থেকে, তো সেই রুমের সন্ধানে আমরা বের হয়ে গেলাম। আর এই হচ্ছে সেই মায়াপুর ইস্কন মন্দির, যেটা এতদিন পর্যন্ত আমি আগে ছবিতে দেখেছিলাম।
আর এখন রাস্তায় যতই এগোয়ে চলেছি মন্দিরের ভিউটা ততটাই ক্লোজ হচ্ছে, খুব ভালো একটা অনুভূতি। প্রথমে আমরা সস্তার মধ্যে ভালো রুম খুঁজছিলাম, কিন্তু না পায়ে একটা গেস্ট হাউসে এসি রুম বুক করিলাম 1300 টাকা দিয়ে। সারাদিন জার্নি করে থকে আছি, তাই কিছুক্ষণ রুমে রেস্ট করে আমরা মন্দির দর্শনে বের হয়ে যাব। এখন হয়ে গেছে সন্ধ্যা আর আমরা আমাদের মন্দির দর্শন শুরু করে দিয়েছি। প্রথমে আমরা ঢুকে গেলাম একটা মঠে। মায়াপুর এলে এরকম সুন্দর সুন্দর অনেক মঠ দেখতে পাবে। আর এই মঠ চত্বরেই একটা দারুণ সমাধি মন্দির দেখতে পাচ্ছি, পুরা ঝলকিচ্ছে। বাইরের থেকে তো পুরা দৃষ্টি আকর্ষণ করছে, ভিতরটা যাই দেখি। মনে তো হচ্ছে দারুণ সব কারুকার্য করা আছে, দেখা যাক। এখন এখানে সন্ধ্যা আরতি চলছে। সাদা আর নীলের দারুণ সংমিশ্রণ হয়েছে এই মন্দিরে, দারুণ সব কারুকার্য করা আছে। সম্পূর্ণ বৈদিক রীতি মানিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। আমার তো ভীষণই ভালো লাগলো মন্দিরটা। আর এখন আমরা পৌঁছে গেছি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের কাছে। এটার ইংলিশ নাম আছে বেদিক প্ল্যানেটারিয়াম। আন্ডার কনস্ট্রাকশন আছে 2009 সাল থেকে। দমে একটা লাইটের ব্যবস্থা নাই, দমে যে একটা ঝলকিচ্ছে তা কিন্তু লয়, আন্ডার কনস্ট্রাকশনের কারণেই হবে। দিনের বেলায় ভিউটা ভালো পাওয়া যাবে, তো নেক্সট দিন তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব, নিজে দেখার পাশাপাশি। এইখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। আমি আর আশিস ঠিক করলাম দুজনেই আজকে মহাপ্রসাদ খাবো রাতের বেলায়। 40 টাকা করে কুপন, দুজনে 2টা কাঠিয়ে নিলাম। আমাদের বাকি বন্ধুরা তারা হোটেলেই খাবে। এইটা হচ্ছে ভজন কুটির। এখানে 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন চলে এবং এইটা লাইভ সম্প্রচারও করা হয়। এই মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ থাকার পর আমরা এগোয়ে গেলাম গীতা ভবনের উদ্দেশ্যে, যেখানে মহাপ্রসাদ দেওয়া হবে। তবে আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে, তাই আমরা হেলতে তুলতে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে হাঁটি চলেছি। আর তারই মাঝে রাস্তা এখানে দেখতে পাচ্ছ ধামাকা লেভেলের হরিনাম চলছে।
পুরো লেভেলের হরিনাম, দারুণ এনজয় করলাম। আর এখন আমরা চলেছি গীতা ভবনের দিকে। এই হচ্ছে আমাদের কুপন, মহাপ্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে আমাদের। তো আমরা গীতা ভবনে ঢুকে গেলাম। এখানে লাইন দিয়ে প্রসাদ কক্ষে ঢুকতে হবে। হাত মুখ ধুয়ে আমরা লাইনে দাঁড়াই গেলাম। তারপর প্রসাদ কক্ষে ঢুকে গেলাম। অনেক বড় হল রুম, কয়েক হাজার লোক একসাথে বসে এখানে ভোজন করতে পারে। আর এখানে দুপুর এবং রাত্রে যখনই ভোজন করা হয়, ভোজন করার ঠিক আগে মহামন্ত্র জপ করা হয়, যেটা এখন চলছে দেখতে পাচ্ছ। মহামন্ত্র জপ হয়ে যাওয়ার পর খাবার পরিবেশন শুরু হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ সেই লেভেলের ভিড় আছে। সোমেন, তাহলে মহাপ্রসাদটা, রাত্রির মহাপ্রসাদটা কেমন লাগলো? রান্না বান্না ফাটাফাটি, অসাধারণ লাগলো। এরপরে যখনই মায়াপুর আসবো, এরকম খাবার কি বাড়িতেও পাওয়া যায়? না, বাড়িতে এরকম খাওয়া দাওয়া অসম্ভব ব্যাপার, এরকম রান্না বান্না হওয়া মুশকিলই বটে। আজকে ঘোরাঘুরি বেশ ভালোই হইলো, হাঁটাহাঁটি করে একদম থকে গেছি। তবে রাতের খাওয়াটা বেশ তৃপ্তির সাথে হইলো। তো আজকে এই পর্যন্তই, কালকে জন্মাষ্টমী। আজকে জন্মাষ্টমী, সকাল থেকেই কখনো মাঝারি কখনো হালকা বৃষ্টি পড়ছে। মুখটুক ধুয়ে চা খাই নিলাম। তারপর যে রুমে আমরা ছিলাম সেই রুম ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ আজকে এই রুমের ভাড়া ডাবল হয়ে গেছে। কালকে ছিল 1300, আজকে হয়ে গেছে 2600। আজকে আমাদেরকে অন্য রুম খুঁজে নিতে হবে। আর এখন আমি আর আশিস যাচ্ছি ছাতা কিনতে। বাড়ির থেকে একবারও ভাবি আসি নাই যে আজকে জন্মাষ্টমীর দিনে এরকম ওয়েদার হবে। এটা 120 আর এটা 130। ফাইনালি 100 টাকা করে আমরা দুজনে দুটো ছাতা কিনে নিলাম। ছাতা ছাড়া আজকে এক পাও হাঁটা যাবে না, ঘোরাঘুরিতে দূরের কথা। বৃষ্টি থামবে আর কোনো লক্ষণই নেই। এখানে রোডের দু সাইডেই অনেক অনেক দোকান আছে। এক সাইডের দোকান প্রায় সম্পূর্ণরূপে বন্ধ আছে, আর এক সাইডের দোকান কিছু কিছু খুলেছে, বিভিন্ন ধরনের সব আইটেমের দোকান। তবে খদ্দের বা কাস্টমার প্রায় নাই বললেই চলে। এই ওয়েদারের কারণেই লোক বের হতে পারছে নাই। জন্মাষ্টমীর দিনে এই মায়াপুরে, যেখানে হাজার হাজার লাখ লাখ লোকের সমাগম হয়, এই ক্রমাগত বৃষ্টির কারণে সেখানে সম্পূর্ণ অন্যরকম একটা চিত্র দেখতে পাচ্ছি। বেলা গড়াইলে যদি কোনো পরিবর্তন হয় দেখা যাক। এখন আমরা এগোয়ে গেছি চন্দ্রোদয় মন্দিরের কাছে। বৃষ্টিটা এখন একটু কমিয়েছে এবং রাস্তায় কিছু লোকজনও দেখা যাচ্ছে। হতাশাজনক এই ওয়েদারে মন্দির প্রাঙ্গণে খুব কম সংখ্যক লোকজনই দেখা যাচ্ছে। আমি আর আশিস এসেছিলাম সকাল সকাল এখানে একটু হালচালটা দেখতে, তো খুবই খারাপ অবস্থা। মহাপ্রসাদের কুপন যেখানে পাওয়া যায় সেই কাউন্টার এখন বন্ধ আছে। আর জন্মাষ্টমী উপাসের একটা ব্যাপার থাকে, মহাপ্রসাদের ব্যবস্থা করা হবে কি না হবে সেই বিষয়ে আমরা শিওর লই। তবে যদি হয় তাহলে আজকেও আমরা খাবো, সেটা বিকালে হোক বা রাত্রে হোক। কালকে রাতের মিলটা আমাদের দারুণ হয়েছিল। আর এই হচ্ছে মন্দির দর্শন করতে যাওয়ার রাস্তা, সাথে এই ভজন কুটির, যেখানে প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা হরিনাম সংকীর্তন করতেন তার বন্ধু বান্ধব এবং শিষ্যদের সাথে। মন্দির প্রাঙ্গণ থেকে আমরা এখন বের হয়ে যাব এবং রুমের দিকে যাব, যেখানে আমাদের বন্ধুরা একটা মঠে রুম ঠিক করেছে, সেইখানে যাই উঠবো। সঙ্গে সঙ্গে বেরাবো, বসে আর কোনো সিস্টেম নেই, এখানে বসতে আসেনি। এখন বাজে প্রায় বেলা 10টা। দোকান খোলার সংখ্যাটা কিছুটা বাড়িয়েছে। দারুণ সব আইটেমের দোকান এখানে আছে। প্রত্যেকটা দোকান যেটার দিকে তাকাচ্ছি আকর্ষণীয় সব জিনিস। আর এখানে বাড়ির থেকে মঠের সংখ্যাই বেশি। দারুণ দারুণ সব মঠ, ঘুরে শেষ করা যাবে না একদিনে।
শুধু মঠগুলো ঘুরতেই 1 থেকে 2 দিন লেগে যাবে। তো আমাদের হাতে অত সময় নাই, কারণ আমরা 2 দিনের সময় নিয়ে এখানে এসেছি ঘোরাঘুরি করতে। বিশেষ করে জন্মাষ্টমীটা এখানে কীরকম পালন করা হয়, তো সেই জন্মাষ্টমীতে এখানে আমরা সামিল হতে এসেছি। তো দেখতে পাচ্ছ এই ওয়েদার, বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই, ঝিরিঝিরি পড়েই চলেছে। তো রুমে পৌঁছে আমরা ব্যাগটা রাখিয়ে দিলাম, তারপর এখন বের হয়ে গেছি আজকে পরিক্রমা করতে। আশেপাশে যে দর্শনীয় স্থান আছে টোটোতে করে আমরা ঘুরব। প্রথমে যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তারপর সেখান থেকে আরও 2-3টে জায়গা ঘুরব। টোটোতে করে মায়াপুর থেকে 3-4 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এখানে মন্দিরের গেটে কাজ চলছে। আমরা সবাই রুমেই জুতো রেখে দিয়ে এসেছি, যাতে বিভিন্ন মন্দির ঘোরাঘুরি করার সময় কোনো রকম হেডেক না থাকে। এইখানে মোবাইল বা ক্যামেরাতে ফটো বা ভিডিও করা এলাও নাই, তার মধ্যেও আমি ম্যানেজ করে একাধটুকু করলাম। দেখতে পাচ্ছ এখানে মন্দিরের ভিতরে হরিনাম সংকীর্তন চলছে, সাথে পূজা আরতি চলছে। মন্দির চত্বরে একটা বহু পুরনো নিম গাছ দেখলাম, যেটা নিমাইয়ের জন্মলগ্ন থেকে এখানে আছে, তবে সেটা ভিডিও করিনি। আর এটা হচ্ছে গৌর কুণ্ড, এখানে গৌর স্নান করতেন, এবং এই কুণ্ডটাতে মাছের সংখ্যা ব্যাপক আছে। বিলবিল বিলবিল করছে মাছগুলা। তো মহাপ্রভুর জন্মস্থান ঘুরে বেশ ভালো লাগলো। এখন আমরা যাব শ্রীবাস অঙ্গন, পায়ে হেঁটেই যাব, সামনেই বটে। তো মাত্র 1 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেলাম শ্রীবাস অঙ্গন। এখানে এখন পূজা চলছে। এখানে দেখতে পাচ্ছ নিমাই তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন শ্রীবাসকে। এখানে বিভিন্ন সন্ন্যাসীদের ছোট ছোট সমাধি মন্দির আছে। আশিস পুরোহিত মশাইয়ের কাছ থেকে কিছু জানার চেষ্টা করছে নিমাই এবং শ্রীবাস সম্পর্কে, কিন্তু পুরোহিত মশাই হয়তো একটু ব্যস্ত আছেন, কিন্তু তা সত্ত্বেও আশিস তার পিছু ছাড়ছে নাই। তো এই জায়গাটা ঘুরেও আমার বেশ ভালোই লাগলো। এখন আমরা যাব শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি বাড়ি, যেখানে তিনি তার শৈশবের বেশ কিছু সময় কাটাইছেন। এগুলা পাট চাষের এই জায়গা, রাস্তার দুধারে পাটের গাদা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি বাড়ি। এখানে গেটে এক জেঠিমা আছেন, এখানে প্রবেশ করা মাত্রই সবার কপালে তিলক দিয়ে দিচ্ছেন। তিলক নিয়ে পর আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেলাম। দারুণ পরিবেশ এখানে। গৌরাঙ্গ মহাপ্রভুর দারুণ একটা মূর্তি আছে এইখানে। আর এই হচ্ছে শ্রী চৈতন্য মিউজিয়াম, যেটা এখন খোলা নাই। এখানে ছোট বড় বোল্ডার পাথরের স্তূপ করে গোবর্ধন পর্বতও বানানো হয়েছে। আমাকে ভিডিও করতে দেখে কতগুলো বাচ্চা ছেলে দৌড়ে পালাচ্ছিল, আমি ওদেরকে 4 পাক ঘুরাই দিলাম, তাতে ওদের মজাটাও একটু বেশি হইল। বাড়ি কোথায়? বালুরঘাট। তোমার নাম কি? প্লাবন রায়। তোমার নাম? সৃজন মণ্ডল। আর তোমার নাম? এনজয় করে তাহলে। বাচ্চাদের সাথে লুকলুকানি খেলার পর শ্রী চৈতন্য মঠের মূল মন্দিরে প্রবেশ করলাম। এখানে মন্দিরের দেয়ালগুলোতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন ঘটনা উল্লেখ করা আছে, এবং দারুণভাবে উল্লেখ করা আছে। একটার পর একটা দেখলাম। এই দেয়ালের খোদাই করা চিত্রগুলো দেখলেই অনেক কিছু জানা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, তার জীবন সম্পর্কে। তো নিমাইয়ের মাসি বাড়ি ঘুরে দারুণ লাগলো। এখন আমরা যাব
টোটো করে এইখান থেকে 2-3 কিলোমিটার দূরে একটা ঐতিহাসিক জায়গা আছে বল্লাল ঢিপি, রাজা বল্লাল সেনের ঢিপি, যেটা ধ্বংসস্তূপটা এখন আছে সেখানে। তো টোটো করে আমরা এগোয়ে চলেছি সেই বল্লাল ঢিপির দিকে। টোটো করে 2-3 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বল্লাল ঢিপিতে। সেন বংশের রাজা বল্লাল সেনের এই ঢিপিতে ভারতের পুরাতত্ত্ব বিভাগ 1982 থেকে 1989 পর্যন্ত খনন কার্য চালাইছিল এবং এইখান থেকে বেশ কিছু উল্লেখযোগ্য প্রত্নবস্তু পাইছিল, যেমন পোড়ামাটির মানুষ, বিভিন্ন জীবজন্তুর মূর্তি, পঙ্খের মূর্তি, লোহা আর তামার তৈরি বিভিন্ন তৈজসপত্র, পেরেক, আরও বেশ কিছু জিনিস এইখান থেকে পাইছিল। মায়াপুর সংলগ্ন এই বল্লাল ঢিপি একটা বিশেষ ঐতিহাসিক জায়গার নিদর্শন। তো বল্লাল ঢিপিতে বেশ কিছুক্ষণ কোয়ালিটি সময় কাটানোর পর আমরা টোটো ধরে এখন যাচ্ছি রুমে। দুপুর টাইম হয়ে গেছে, তবে বৃষ্টি পড়াটা হালকার থেকে একটু নামিয়ে ফিটিকে দাঁড়াইছে এবং যে কারণে রাস্তাঘাটে এখন সকালের তুলনায় অনেক বেশি লোক দেখা যাচ্ছে। আর এখন সামনে যে মঠটা দেখতে পাচ্ছ, এই মঠেই আজকে আমরা রুম নিয়েছি, 900 টাকা ভাড়া, 6 জনে একটা রুমে। এরই মাঝে একটা কথা তোমাদের বলা হয় নাই, সেটা হচ্ছে যে আজকে একটু বেলা দিকে আমরা খবর পাই যে বিকাল দিকে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। তো আমরা 6 জন বন্ধুই এই কুপন কাটিয়ে রেখেছিলাম বিকালে মহাপ্রসাদ খাবো বলে। তো এখন হয়ে গেছে বিকাল 4:30, 4টার থেকে দেওয়ার কথা মহাপ্রসাদ। তো আমরা একটু লেট করে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণে জল দাঁড়ায় গেছে, সকাল থেকে ক্রমাগত বৃষ্টির কারণে জল থই থই করছে। কালকে রাতে সেই মহাপ্রসাদ খাইছিলাম আর এখন খাইলাম, তো আখাড়ে পেট ভরে খাই নিলাম। এখন আমরা চলে যাব রুমকে 2 ঘন্টার মতন বিশ্রাম করে। তারপর এখানে আজকে রাধা মাধবের মন্দিরে দারুণ অনুষ্ঠান আছে, সেটা দেখার জন্য চলে আসব। আর এখানে ক্যামেরা যেদিকে ঘোরাচ্ছি শুধু ছাতাই দেখা যাচ্ছে। বৃষ্টি পড়া এখনও থামে নাই আর চারিদিকে জল থই থই তো করছেই। সন্ধ্যা হয়ে গেছে আর আমরা রুম থেকে বের হয়ে গেছি। আমি আর আশিস তো ঠিক করেছি আজকে অনুষ্ঠান যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমরা রুমে ফিরবো নাই। তো এখন বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, যেটা খুব ভালো একটা খবর, এবং লোকজন আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণ দিকে এগোচ্ছে। রাস্তার দুধারের দোকানগুলোই খুলে গেছে এবং সেই দোকানে ভিড়ের সংখ্যাও খুব ভালো। এখন আমরা এগোয়ে চলেছি রাধা মাধবের মন্দিরের দিকে। জলে টুব আর ঝলমল করছে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা এগোয়ে চলেছি। আর গতকাল সন্ধ্যাবেলায় আমরা যেরকম হরিনাম সংকীর্তন শুনতে পাইছিলাম, সেরকম একটা আসর এখানে জমে গেছে। দারুণ লেভেলের হরিনাম সংকীর্তন চলছে, অনেক মানুষের গ্যাদারিং হয়েছে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে।
অসাধারণ লেভেলের হরিনাম, দারুণ একটা অনুভূতি হলো। আর এখন হয়ে গেছে লোডশেডিং, চারদিক থেকে লোক হই হুল্লোড় করছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে কারেন্ট চলেও এলো। এটা হচ্ছে রাধা মাধব মন্দির প্রাঙ্গণের বাইরে একটা প্যান্ডেল, বিরাট বড় একটা প্যান্ডেল করা হয়েছে। আজকে রাধা মাধব মন্দিরে শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান আছে। মন্দিরের ভিতরে যেয়ে প্রোগ্রাম দেখা সবার পক্ষে সম্ভব নয়, কারণ সেখানে ক্যাপাসিটির একটা ব্যাপার থাকে। তবে যাতে সবাই প্রোগ্রামটা দেখতে পারে তাই এইখানে প্যান্ডেলে একটা জায়ান্ট স্ক্রিন বস করানো হয়েছে। একটা জিনিস দেখি খুব ভালো লাগছে যে সকাল থেকে ক্রমাগত বৃষ্টি হইল, কিন্তু মেন অনুষ্ঠান যখন হবে সন্ধ্যাবেলা তখন ওয়েদার একদম ক্লিন, অনেক মানুষের সমাগম হচ্ছে। আর এই হচ্ছে ইস্কনের মেন মন্দির, রাধা মাধবের মন্দির, যেখানে আজকের অনুষ্ঠানটা আছে। এটা হচ্ছে সদর রাস্তা, তবে এই রাস্তা দিয়ে এখন প্রবেশ নিষেধ আছে। মন্দিরে প্রবেশ করতে গেলে পিছনের রাস্তা দিয়ে ঢুকতে হবে, সেটাও লাইন দিয়ে। মন্দির প্রাঙ্গণের মধ্যেও বিভিন্ন ধরনের আইটেমের বিভিন্ন সব দোকান আছে। তো মন্দিরের এদিক ওদিক আমরা অনেকক্ষণই ঘুরলাম এবং ফাইনালি আমরা রাধা মাধবের মন্দিরে প্রবেশ করার জন্য যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেল পুরো ভরে গেছে এবং মন্দিরের ভিতরটার কী অবস্থা হবে বুঝতেই পারছো। প্রচুর মানুষের সমাগম হয়েছে। আমরা মায়াপুরে তো গতকালকে এসেছি, তবে আমার আর আশিসের মধ্যে আলোচনা হয়েছিল যে আজকে জন্মাষ্টমীর দিনেই রাধা মাধবের মন্দির দর্শন করব। আজকে একটা বিশেষ দিন, বিশেষ একটা অনুষ্ঠান হচ্ছে, প্রচুর মানুষের ভিড় এবং যে কারণে লাইন দিয়ে মন্দির দর্শন করতে হবে। এত বড় লাইন পড়েছে যে আমাদের বন্ধুরা দেখি রুমে পালাইলো, তবে আমি আর আশিস মন্দির দর্শন না করে রুমে যাব নাই। এই লাইনে দাঁড়ায় মন্দিরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করে মন্দির দর্শন করে বা অনুষ্ঠান দর্শন করে সদর দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে। যারা একবার মন্দিরে প্রবেশ করছে খুব সহজে মন্দির থেকে বের হচ্ছে না, কারণ ভিতরে দারুণ একটা অনুষ্ঠান যে চলছে। খুব স্বাভাবিকভাবেই যে কেউ ঢুকুক তার অনুষ্ঠান ছাড়িয়ে আবার মন্দির থেকে বের হয়ে যেতে মন যাবে নাই, এবং যে কারণে এখানে লাইনটা একটুকু এগোচ্ছে নাই। লাইনটা একটুকু এগোতে শুরু করলে আমরাও লাইনে দাঁড়িয়ে যাব। মোবাইল জমা দিয়ে এখানে সামনেই কাউন্টার আছে, 5 টাকা দিলেই মোবাইলটাকে নিরাপদে রেখে দিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে। লাইনটা টানতে তো শুরু করেছে এবং আমরা লাইনেও দাঁড়াবো, কিন্তু লাইনে দাঁড়ানো কোনো ফরক হবে নাই, কারণ আশিস হাফ প্যান্ট পরে আসছে এবং হাফ প্যান্ট পরে মন্দিরের ভিতরে প্রবেশ অ্যালাউ নাই। তো এখানে সামনে কাউন্টার থেকে 200 টাকা জমা দিলেই ধুতি পাওয়া যাবে, যে ধুতি পরে মন্দিরে প্রবেশ করা যাবে, এবং মন্দির থেকে বেরিয়ে পরে সেই ধুতি জমা দিলে আবার সেই 200 টাকা রিটার্ন পাওয়া যাবে। তো আশিস তাই করলো এবং আমরা দুজন মন্দিরে প্রবেশ করে গেলাম। সেখানে মোবাইল ফোন তো অ্যালাউ নাই, আমরা মোবাইল রেখে দিয়েই মন্দিরে প্রবেশ করেছিলাম। অসম্ভব সুন্দর মন্দির, মন্দিরের ভিতরটা, এবং সেখানে যে অনুষ্ঠান দেখলাম সেটা একটা আলাদাই অনুভূতি হলো। শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান দেখার পর সেখান থেকে আমরা বার হইলাম এবং এখন রুমের উদ্দেশ্যে চলেছি। আজকে ওভারঅল দারুণ ঘোরাঘুরি হইল, দারুণ কিছু দর্শনীয় স্থান দেখলাম, দারুণ অনুভূতি। এবং কালকে সকাল সকাল উঠে আমরা এইখানে যে পুষ্প সমাধি মন্দির আছে সেইটা দর্শন করব, তারপর মায়াপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখন বাজে প্রায় 11:30। ঘোরাঘুরি করে খিদার কথা আমাদের মাথাতেই থাকে নাই, তাও এখন হালকা করে কিছু খাওয়ার জন্য কয়েকটা খাজা কিনলাম, সাথে ঠান্ডা দই খাই নিলাম। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে সকালে। আজকে 27শে আগস্ট, এখন বাজে সকাল 6টা। আমি আর আশিস ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে
তারপর চলে এসেছি মন্দির প্রাঙ্গণ দিকে। এখানে মন্দিরে কখন কি অনুষ্ঠান হয় তার সময়সূচি দেওয়া আছে। আমরা এখন বেশ কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে থাকব, একটু ঘোরাঘুরি করে নিব। বিশেষত এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ পুষ্প সমাধি মন্দির, এই মন্দিরটা দর্শন করার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি এইদিকে। আর এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, তার ব্যাক সাইডের ভিউ। ব্যাক সাইড থেকে মন্দিরের ভিউটা দারুণ আসছে, একদম চকাচক ঝোঁকা লাগিছে। আর ফাইনালি আমরা কাউন্টারে মোবাইল জমা দিয়ে পুষ্প সমাধি মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটা বেশ ভালো লাগিল। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পর আমরা সেখান থেকে বার হয়ে গেলাম। তারপর মন্দির প্রাঙ্গণে এক দোকান থেকে মহাপ্রসাদ কিনে নিলাম। এখানে নিরামিষ কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাড্ডুর আইটেম আছে। তারপর ভজন কুটিরে একটু হরিনাম শুনে নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। 9টা বাজে গেছে আর এখন আমরা রুমের থেকে বের হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে মায়াপুরে। দারুণ কিছু সময় কাটানোর পর আমরা ফাইনালি এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি। তবে মায়াপুর আবার আসার ইচ্ছে আছে, অনেক জায়গা এক্সপ্লোর করা বাকি আছে। অসাধারণ একটা জায়গা, অসাধারণ পরিবেশ। ফাইনালি রাধাকৃষ্ণকে প্রণাম করে আমরা নবদ্বীপের ঘাটে চলে এলাম। এখানে টিকিট কেটে নিব নৌকার, তারপর নদী পার হয়ে নবদ্বীপে পৌঁছে যাব। সেখান থেকে আমরা টোটো করে চলে যাব বিষ্ণুপ্রিয়া হল্ট এবং সেখান থেকে ট্রেন ধরে যাব ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আমরা চলে যাব বর্ধমান এবং বর্ধমান থেকে ট্রেন ধরে দুর্গাপুর, আর দুর্গাপুর থেকে বাস ধরে বাড়ি পৌঁছে যাব। বাড়ি পৌঁছতে আমাদের সন্ধ্যা হবে। তো এই ছিল মায়াপুর ভ্লগ। ফার্স্ট টাইম মায়াপুরে এসে দারুণ কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। হরে কৃষ্ণা।